যেটা বললো যে ভাই যেটা বললেন শাক দিয়ে মাছ ঢাকার অর্থ বলটা তার কোর্টে দিয়ে দিলাম, তার মানে আলটিমেটলি পলিটিশিয়ানরা ফেল করছে। তারা তো এক জায়গায় যেতে পারেনি রে ভাই। যদি যেতে পারতো, এই সরকারের তো বাবার ক্ষমতা ছিল না যে আমরা মানবো না। আমরা যারা বসছি সবাই ঐক্যমত হয়ে গেছি এই বিষয়গুলো, কারো দ্বিমত নাই, আপনি ইলেকশন দেন। পারি নাই, এই যে পারি নাই এই দায়িত্ব আমি এই সরকারকে দিতে পারবো না, 1 নম্বর। 2 নম্বর, উনি আরেকটা কথা বলছেন যেটা আমি একমত, এই যে সংস্কারের আলোচনাটা যেটা হয়েছে 7-8 মাস যাবত, এটা ইনফ্যাক্ট কি জানেন, মাঠের রাজনীতি। রাজ্জাক ভাই, আমি খুব সাধারণভাবে জিজ্ঞেস করি যে আপনি বললেন যে এই দায় আপনি এই সরকারের উপর দিতে পারেন না। আপনি প্রথমে কিন্তু আবার বলেছেন যে এই সরকারটা জনগণের সবচাইতে বড় ম্যান্ডেট নিয়েই তো এসেছিল, এইবার জনগণই তো তাকে, জনগণ যদি দিয়ে, তাহলে সে শুধুমাত্র রাজনৈতিক দল, সেও কি নির্বাচন করতে চেয়েছে যখন সে পারেনি? তা তো করতে চায়। আমি তো সেই জায়গাটায় আসতেছি, রাজনীতিতে প্রেম বলতে কিছু নাই। আমরা একটা ক্রাইসিসের মধ্যে তাকে দায়িত্ব দিছি, দায়িত্ব দিলে সে যা বলছে তার শুনতে হবে। আমরা সেটা শুনি নাই। কেন শুনি নাই আপনি আমি বলি। তাকে কি আমরা কোঅপারেট করেছি? বললে বলবেন আমরা সবাই কোঅপারেট করছি, না হলে উনি থাকলেন কেমনে? ইনফ্যাক্ট কোঅপারেট করেন না, ওনাকে সরাইতে পারে নাই। সরাইতে পারলে আমি লিখে দিতে পারি, একেবারে ঠিক। সরাই দিতে পারলে, আমি বললাম তো সরাই দিতে পারলে তাকে সরাই দিত আন্দোলন। কিন্তু সরকার প্রধান, এই অন্তর্বর্তী সরকার প্রধান কিন্তু বারংবার বলেছে যে সকল রাজনৈতিক দল আমাকে পূর্ণ সমর্থন। আমি তো সেটাই বলতেছি, আপনি কি কেউ মারা গেলে তার বাসায় যদি মিলাদ পড়তে যান, যার সাথে আপনার পছন্দ ভালো লাগতো না, সেখানে গিয়ে কি বলেন? কি তোমার বাবা বড় ভালো মানুষ ছিল, টোটালটাই মিথ্যা বলেন। সুতরাং উনি কি বললো, ইউনূস সাহেব কি বলবে আমার কোঅপারেশন করে না? বলবে, এটা বলবে সে। যার জন্য আমি টকশোতে বারবার প্রশ্ন করছি, রাজনীতিবিদরা বলেন উনি ব্যর্থ সরকার, পুলিশের এক জায়গায় গরম পানি মারে, এক জায়গায় ঠান্ডা পানি মারে। আমি রাজনীতিবিদদের বলছিলাম আপনাদের প্রত্যেকের ক্ষমতা আছে ইউনূস সাহেবকে গিয়ে জিজ্ঞেস করার যে ভাই সেদিন গরম পানি মারলো, আজকে ঠান্ডা পানি মারলো, আপনি কি নির্দেশ দিচ্ছেন? আমি নিশ্চিত করে বলতে পারি সে জবাব দিত। কিন্তু কেউ জিজ্ঞেস করেন না কেন? কারণ জিজ্ঞেস করলে যে রেজাল্টটা আসবে, যে জবাবটা আসবে, সেটা রাজনীতিবিদদের বিরুদ্ধে যাবে। কারণ ইউনূস সাহেব অলরেডি একবার বলছেন যে সবাই আমার সাথে যখন বসে আমার সাথে বলে একরকম কথা, আবার এখান থেকে বের হয়ে তারা এই কথা বলেছে, বলে নাই? কেউ কি চ্যালেঞ্জ করতে পারছে? পারে নাই। সুতরাং তাকে জিজ্ঞেস করেন। 2 নম্বর, আমি এটাও বলছি যে আপনি একজন আর্মি চিফ কিংবা পুলিশের চিফকে জিজ্ঞেস করেন, এই যে পুলিশ ভাই একবার গরম পানি মারো একবার ঠান্ডা পানি মারো, এই নির্দেশ তোমার সরকার দিচ্ছে না তুমি সিদ্ধান্ত? জিজ্ঞেস করেন নাই, কারণ শুভঙ্করের ফাঁকি চলছে, একটা খেলা চলছে। কেন খেলাটা বললাম? আমি খুব বোকার মতো একটা প্রশ্ন করি, মানে এই সুসংহত করারটা, মানে বাহ্যিকভাবে তারা বলছে যে পূর্ণ সমর্থন দিয়েছে, কিন্তু এই সুসংহত রাখার দায়িত্ব তো সরকারের ছিল, এই সরকার। আপনি আমার কথাটা সেটা কি সমানভাবে রাখতে আপনি আমার পেরেছে? কথাটা বোঝার চেষ্টা করেন। আজকে মনে করেন বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে, আচ্ছা, আমরা কিন্তু বুঝতে পারতেছি কে পাওয়ারে যাবে, একটা আবহাওয়া কিন্তু তৈরি হয়েছে। এটা কিন্তু আমরা আলোচনার খাতিরে বলছি, ফর গড সে। কেউ যদি মনে করে কারো ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করতে চাই, তা নয়। এখন আসেন, আজকে তারেক রহমান সাহেবের সিকিউরিটি সবচেয়ে বেশি প্রয়োজন যদি আমরা মনে করি দল হিসাবে। আচ্ছা, তাহলে তাকে সিকিউরিটি দিচ্ছে আর্মি, SSF দিচ্ছে, ভালো কথা। উনি পুষ্পস্থাপক দাফন করতে গেছেন দিতে, সেখানেও সুন্দর প্রোটোকল, অ্যাজ ইফ প্রাইম মিনিস্টারের প্রোটোকল। আমার প্রশ্ন ওখানে না, এই প্রোটোকলটা কি সরকার দিতে বলছে? আমরা কি জানি সেটা? আমরা কিন্তু জানি না কে দিয়েছে এইটা। আমি কিন্তু ফর গড সে দিছে কোনো অপরাধ না, আমি ধরে নিলাম ওনার নিরাপত্তা দরকার, উনি সবচেয়ে বেশি রিস্কের লোক আছেন এখন, সেটাই তো হয়তো মনে করছে। কিন্তু এই প্রোটোকলটা ওনাকে সরকারের কে নির্দেশ দিছে? সরকারের। আমাদের কাছে সুস্পষ্ট কোনো ইয়ে নাই। 1, 2, এ ব্যাপারে কোনো প্রজ্ঞাপন আছে? প্রজ্ঞাপন আছে, ভিভিআইপি ঘোষণা করছেন তাকে, আমি জানি না প্রজ্ঞাপন আছে কিনা, ওকে ফাইন। কিন্তু প্রোটেকশন দিছে সেটাও আমার অপরাধ না, আমি মানে খুব আনন্দের সাথে মেনে নিচ্ছি। বাট নির্দেশনাটা কার? পুলিশ একটাও নাই কেন? পুলিশ কি নিরাপত্তা দিতে ব্যর্থ? সেটাও তো বলতে হবে, দেশ জাতির জানতে হবে। এই যে অস্বচ্ছতা, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনি যে কথাটা বলতেছিলাম, এই 7-8 মাস যারা আলোচনা করছেন, ওইটা ছিল রাজনীতির মাঠ। প্রথম 2 মাসে সব রাজনীতিবিদরা বোধহয় বুঝে ফেলছে যে সংস্কার বলতে কিছু হবে না, কারণ মত অনৈক্য আছে। আমি আবারও বলছি, কেউ ইউনূস সাহেবকে সরাইতে পারে নাই, সরাইতে পারলে সরাই দিত। আচ্ছা, এখন আসলে ওইটা ছিল মাঠ, আর এটা হলো মঞ্চ। আর ইনডোরে একটা রাজনীতি হয়, ওনারা প্রিন্স ভাইরা ভালো জানবেন, মাঠে বক্তৃতা একটা, আর যখন ওনারা 3-4 দিন বসেন ইনডোরে, সেটা কিন্তু আরেকটা। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। ইনডোরে আছে কি? ইনডোরে আছে কিন্তু সরকার, প্রশাসন আর রাজনৈতিক দল, 3 মিলে, যেটা সেই 3 মিলে কে? সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, প্রশাসন বলতে এই মুহূর্তে শুধুই আর্মি, তৃতীয় হলো সরকার। আপনি দেখেন, এই যে আমরা আগাচ্ছি, আমি বহুবার টিভিতে বলছি, এই 3টা
স্টেক হোল্ডার যদি একত্র হয় তাহলে নির্বাচনের দিকে আমরা যেতে পারবো। আজকে এই 3টে স্টেক হোল্ডার একটা জায়গায় আসছে এখন পর্যন্ত, তাই নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। এই যে আইনিভাবে যাচ্ছি না বেআইনিভাবে যাচ্ছি এই প্রশ্ন নাই, কিন্তু আজকে কতগুলো জিনিস গ্যাপ রয়ে গেছে এবং সেটার ফলশ্রুতি কিন্তু পরবর্তী না এটার কনসিকুয়েন্স তো বিশাল ভোগ করতে হবে। কেন বলি, আজকে যেমন মিডিয়া ঘুরে কিন্তু কারা সম্ভব ক্ষমতায় যাবে তাদের দিকে আছে। এই মিডিয়া 15 বছর তো দূরের কথা, 25শে ডিসেম্বরের আগেও ছিল না। এখন কিন্তু মিডিয়া ঘুরে গেছে। মিডিয়া একটা সাংঘাতিক জিনিস। মিডিয়া একটা মানুষকে সোজা করে দাঁড়া করাইতে পারে, শোয়াই দিতে পারে, এভরিথিং পারে। এই মিডিয়া কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলার জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবরে পুলিশ রিপোর্ট কিছু হওয়ার আগেই এস্টাবলিশ করে ফেলছিল আসামি হিসাবে। সেই প্রথম আলো এখন অগ্রভাগে আছে। আর এক পত্রিকার নাম বললাম না, সে বলতেছে এখন মৌলবাদীতে সরলে একমাত্র নায়ক উনি। আমি একমত, কিন্তু এই কথাগুলো এতদিন কোথায় ছিল? 15 বছর কোথায় ছিল? যখন আয়নাগর বানাইছে তখনও তো কেউ বলেন নাই পত্রিকায় লেখা যে তারেক রহমান সাহেবের আনেন, তারেক রহমান সাহেবের ডাকেন, বিএনপির আমরা স্পেস দেই, কেউ বলেন নাই। আজকে বলতেছেন কেন? আমি একটা চিত্র আমি আপনাকে খুব দিচ্ছি। সরলীকরণ ভাবে কি আপনি গণমাধ্যমকে এই দায়টা দিতে পারেন কিনা? আমি তা বলছি, আমি দায় দিচ্ছি না। আপনি লিখতে পারেন না, এখানে আমার কথা। কেন লিখতে পারেন সে ব্যাখ্যাটা আপনি করেন না। আপনি কেন লিখতে পারেন না ব্যাখ্যাটা দেন। আপনি কি করে লিখে ফেললেন যে 21 আগস্টের গ্রেনেড হামলা খালেদা জিয়া এবং তারেক রহমান করেছে? হু গেভ ইউ দ্য রাইট? কিসের ভিত্তিতে আপনি লিখছিলেন? আরো বহু কিছু আছে লিখছেন, এখন আপনি আবার চেঞ্জ হয়ে গেছে। এবং নাম করা বড় বড় সম্পাদকরা কিন্তু বলেছেন যে আচ্ছা, মবের 2 নম্বরে কারণে আমরা সাহসী হতে পারি। হ্যাঁ, এই সমস্ত নাটক মব তো এখন আপনারাই পত্রিকায় লিখতেছেন মব হচ্ছে। তাহলে তো ওই মবটা কি ছিল? রাষ্ট্রীয় মব। রাষ্ট্রীয় মব আর জনগণের মব আসমান জমিন তফাৎ। রাষ্ট্রীয় মব করে নিরাপদে থাকে। যেমন ধরেন রাষ্ট্রীয় মব যখন কথাটা আনলেন, অর্থনৈতিক মব হয়েছে কেমনে? বাংলাদেশে ব্যাংক লুট করছে। ব্যাংক যারা লুট করছে তারা ওই সময় পাহারার মধ্যে ছিল। সেই ব্যাংক লুটেরা এখনো আছে এবং তাদের সম্পত্তি কিন্তু রক্ষণাবেক্ষণ হচ্ছে। কারা করতেছে সেই প্রশ্ন সেকেন্ডারি। দেশের মানুষ এখন 6-7 পোলাপানেও বুঝে। তো আপনি রাস্তার মব একজনের ছিনতাই করতেছে, পুলিশ ধরতেছে, আর্মি ডাকাত ধরতেছে, ফাইন। শুধু এইটার জন্য আমার এই কোটি কোটি 600 কোটি টাকার এস্টাবলিশমেন্ট, দুদকের এস্টাবলিশমেন্ট কিন্তু আমার কে 5 লাখ টাকা, 15 লাখ টাকা, 2 কোটি টাকা, এইটার জন্য বাকিরা ব্যাংক তসরুপ করে ফেলেছে। দুদক কি কাজ করেছে? কথার কথা বলছি। তো আমার কি এই এস্টাবলিশমেন্টগুলো ছিসকে ফোটা ধরার জন্য? আমি তর্কের খাতিরে বলছি। সুতরাং আপনি যে জায়গাটায় আসতে চাচ্ছি আমরা, সেটা হলো প্রশ্ন হচ্ছে যে যদি কোনো সংস্কার সত্যি সত্যি আমরা চাই, এখন আমি এই জায়গাটায় আসি, কারণ আমাদের সংস্কারের ঐক্যমত হওয়ার সমস্ত পথ ভেঙে গেছে, সব শেষ হয়ে গেছে। একটা জায়গা আছে গণভোটের। গণভোট হলে কি হবে? তারপর যদি কোনো একটা আন্দোলন বা চাপ দেওয়া যায় একটা সময়, যদি এই দেশে কারা চাপ দিবে? ভোটাররা ভোটের মাধ্যমে। এখন আসেন, যদি জুলাই সনদের আমরা আইনি ভিত্তি চাইতাম, আজকে যারা ক্ষমতায় যাবেন তারাও যদি চাইতেন, গণভোট লাগতো না। তো লাগতো না। আচ্ছা, তাহলে এখন যদি এই দেশের লোক এই গণভোট চায় এবং সংস্কার বিন্দুমাত্র চায়, সংস্কার ছাড়া, গণভোট ছাড়া আপনি ক্ষমতায় গিয়ে কালকে সব চেঞ্জ করে ফেলতে পারবেন। কারণ আমরা অনিয়মে আছি। যেহেতু অনিয়ম করে আপনি সবকিছু করবেন, এটার কনসিকুয়েন্সটা দেখবে। এই যে গণভোটের জায়গাটা আপনি খুব করে গুরুত্ব দিচ্ছেন, গণভোটের মাধ্যমে যদি সংস্কার, এখন আর কোনো ওয়ে নাই। আপনার কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী যে এই মুহূর্তে যে অবস্থান, তাতে আপনার কাছে মনে হচ্ছে যে গণভোটের জন্য তারা খুব আন্তরিক? মানে জনগণকে আপনি সম্পৃক্ত করবেন কিভাবে? আমি বলি জনগণ যে তার মতামত গণভোটের জন্য তারা আন্তরিক হবে বলে আমি মনে করি না। আন্তরিক হইলে আমি গণভোট আমি যাবো কেন গণভোট পর্যন্ত? বলে দিছে ওনার কথা। আমি গণভোট পর্যন্ত যাবো কেন? আমি কোর্টে যাই কখন? যখন ফয়সালা হয় নাই। তো গণভোট তো আলটিমেটলি গেলাম। তো গণভোট এখন কোর্ট মানে জনগণ রায় দিবে। তা আমি পর্যন্ত গেলাম কেন? আবার যদি তর্ক ধরেন, আপনি ডাইরেক্ট করে ফেলতেন, হ্যাঁ বা না বলে দেন, একটা আলাদা ভোট করতেন। আমার এত লোকের সাথে বসতে হবে কেন? এই সংস্কার করবো, আপনারা চান কি চান না? যেতে পারতেন। এটা যায় না ইউনূস সাহেব। এখন যায় নাই কেন সেই প্রশ্ন আপনি আনতে পারেন। কারণ আমি তো ভাবছি আমাকে সবাই কোঅপারেট করবে। তা সবাই যখন দাওয়াত দিয়ে শুরু করে দিছি, মাঝপথে তো আমি বলতে পারি না আপনি কেউ লাগবে না, গণভোট দিয়ে দিলাম। ফাইনালি কিন্তু ইউনূস সাহেব সরকার ঘুরাইতে 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 এদের কাছ থেকে ওপিনিয়ন নিছে যে আপনি সিদ্ধান্ত নেন, বলে নাই? তা সরকারকে সিদ্ধান্ত এখন সরকারের নৈতিক দায়িত্ব গণভোটের পক্ষে প্রচার করা, নাম্বার 1। নাম্বার 2,
যে সংসদ নির্বাচন করে সংসদে যাচ্ছে তারা যেহেতু কোনো অনুচ্ছেদ দিয়ে ঘোষণা করে নাই, কোন অনুচ্ছেদের অধীনে, কোন সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক তফসিল ঘোষণা করা হইলো সেটা যখন বলেন নাই, তাহলে আপনারা শূন্যের উপরে যাচ্ছেন নির্বাচনে। আপনাদের সেফটি সিকিউরিটি কিঞ্চিত আইনে বৈধতা বা জুলাই অভ্যুত্থান যেটা করছে তাদেরকে একটা স্বীকৃতি, আপনারা তো এখনো কেউ কেউ এটাকে জুলাইয়ের সন্ত্রাসী ঘটনা বলতে চাচ্ছে, এরকম ইয়ে আছে। সুতরাং এই গণভোটকে পাশ করাইয়া, গণভোটটাকে পাশ করায় আপনাদেরও বৈধতা নিতে হবে। তারপরে পার্লামেন্টে কদ্দুর সংশোধন করবেন কি করবেন না সেটা সেকেন্ডারি, কিন্তু তবু একটু আইনি ভিত্তি তৈরি করেন। কিন্তু কত কয়েকশো হবে বা আপনি হাজার করেন, হাজার হাজার কিন্তু বলতে পারবেন না, কারণ ওই দলে তো এরকমের নাই, কয়েক হাজারই ধরে। কিন্তু আন্দোলনে অংশ নিয়েছে তো লক্ষ লক্ষ তরুণ সমাজ। তাহলে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু এখন যেমন বাস্তবায়িত হয় নাই, হ্যাঁ ঠিকই হতাশা আছে এবং ওদের নানা ধরনের কর্মকাণ্ড নানা ধরনের সংকট তৈরি করেছে, কিন্তু আমার মনে হয় এই আকাঙ্ক্ষার কিন্তু হয়তো হতাশ হবে, কিন্তু আকাঙ্ক্ষার মৃত্যুটা ঘটবে না। সুতরাং এই আকাঙ্ক্ষা চোখের সামনে আমি সহজ করে বুঝি, হ্যাঁ প্রিন্সিপাল, সেটি হলো যে যেটি রাজ্জাক ভাই বলছিলেন যে এই আপনি বললেন হাজার হাজার লাখ লাখ তরুণের যে আকাঙ্ক্ষা, সেটি প্রতিফলিত হয়েছে তো আসলে এই লিডারদের মাধ্যমে যারা সামনের সারিতে ছিলেন। না, এটা সেটা আমি এই কথা পরিষ্কার করি, ওটা ভুল চিন্তা। এখন আমি একটুখানি যদি শেষ করি, মানে তাদের যে বর্তমান অবস্থা, তাদের যে কমিটমেন্ট, জুলাইয়ের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট থেকে তাদের একটা বিশাল অংশ, নারীর যে অংশটা ছিল, তারা পুরাই বিচ্যুত, বাইর হয়ে গেল এবং তারা এখন গিয়ে একটা রাজনৈতিক দল, ডানপন্থী একটা রাজনৈতিক দলের সাথে সংযুক্ত হলো। সেই চেতনা তো আসলে জুলাই পরবর্তী জায়গায় ছিল। আমি আবার রিপিট করি, আমি একটু আগের উত্তর দিয়েছি তবুও বলি, আমি এটাকে দেখতে চাই এটা মাত্র গুটি কয়েক, আমি তো বলেছি কয়েকশো হাজার, এর বেশি না। তারা তো যা করছে এটা গ্রহণযোগ্য, কেউ কেউ মনে করতে পারে হয়নি, ধারণ করতে পারেনি। সুতরাং তারা যেটা হয়েছে আরো খারাপ পরিণতি দেখবেন। আমি এটা তো জানা জিনিস, আমাকে যদি বলেন জানা মানে কেন হয়নি সেটাও বলে দিই, কারণ এরা তো এইরকম একটা দল ছিল না, গোষ্ঠী ছিল না যারা প্রতিনিধিত্ব করছে তারা কি কি করবে। তারা ওই যে বললাম তো, সামনে কোঠানা মেধা, এই তো স্লোগান ছিল। তারপর আসলে গণতন্ত্র এবং বৈষম্যহীনতার কথা, কিন্তু গণতন্ত্র কিভাবে হবে, বৈষম্যহীন কিভাবে, ওটা তো খালি মুখ দিয়ে বললে হয় না, এই ধরনের কোনো দৃষ্টিভঙ্গি ছিল না। তাহলে কেউ যদি আকাঙ্ক্ষা করতে, এটা ভুল চিন্তা ছিল। আমি এই জন্য বলছি ওইখানে আপনি বেশি আশাবাদী হয়ে লাভ নেই। আরও দেখবেন, আপনি দেখেন এর মধ্যে অনেকে ছিল, তারা ক্ষমতা পাইলে কি করে আপনি দেখেন নাই, যে অভিযোগগুলো উঠেছে ক্ষমতায় যারা ছিল, দুর্নীতি সহ বিভিন্ন জায়গায়। আপনি হয়তো 16-17 বছরের দুর্নীতি, এখানে যদি আপনি উপচায় না পড়লেও এই অল্প কয়দিনে তাদের দৃষ্টিভঙ্গিগুলো কি দেখছেন না? সুতরাং এইটা হচ্ছে, কারণ এটা নির্ভর করে যে রাজনৈতিক দল বা যেটা করবে তার দৃষ্টিভঙ্গিটা কি, কোন শ্রেণীর স্বার্থ। আমি বলছি যে ওই আকাঙ্ক্ষা করে লাভ, এটা নারিশ করার দায়িত্বটা আসলে বড় রাজনৈতিক দলের উপর না, ওইটাও ছিল না, ওইটাও ভুল। আমি একটু শেষ করি, এটা ভুল জায়গায় যাচ্ছেন। ধরেন আমি রাজনৈতিক দল, আমি তো ওদের নারিশ করবো কিভাবে, কারণ তারা তো আমার দলের না। কিন্তু তারা যে আকাঙ্ক্ষা, পজিটিভ আকাঙ্ক্ষা আমি কতটুকু করবো তার মধ্যে প্রতিফলিত হবে, কিন্তু তাদের আমি পারবো না। কারণ হচ্ছে কি, ওই যে ছাত্রছাত্রীরা যে আকাঙ্ক্ষা করেছিল, আমি যেটা বলতে চাইছি, ওরা যাই করুক না কেন, কিন্তু লক্ষ লক্ষ মানুষের যে আকাঙ্ক্ষা আছে, ওইটা আমি শব্দটা আবার রিপিট করি, আমার বিবেচনাটা মৃত্যু ঘটে নাই। কিন্তু মৃত্যু ঘটে নাই মানে জীবন তো কি কাল পরশু হবে না, সেটাও আমি দেখছি না। ওইটা নির্ভর করে এবার এসে আপনি যে প্রশ্নটা করেছেন, ওইটা যদি কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী তারা ওই আকাঙ্ক্ষাকে দেখায়, নীতিনিষ্ঠ অবস্থান শো করতে পারে, তাহলে দেখবেন ওদের আকাঙ্ক্ষা আবার পুনর্জাগরিত হয়ে আসবে। আমার পয়েন্ট হচ্ছে ইউটোপিয়ান চিন্তা মনে হয় না। আমি এটাই বাস্তবতা বলছি। ইউটোপিয়ান চিন্তা হবে, আজকে হলো না কেন, কালকেই হয়ে যাবে, এটা ইউটোপিয়ান চিন্তা। কিন্তু আমি বলছি যে ওইটা কালকেই হয়ে যাবে এমনটি আমি মনে করছি না। কার মাধ্যমে হবে আমি তাও বলছি না, আমি বলছি না আমার মাধ্যমে হবে, কিন্তু আমি বলছি এইটার তো কোনো বিকল্প নাই। এই যে পজিটিভ আকাঙ্ক্ষা, ধরেন গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্যহীনতার আকাঙ্ক্ষা, মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা, আমি বলি যে এইটা যতক্ষণ পূরণ না হবে তখন একের পর এক নানা ঘটনা ঘটতে থাকবে। এখন ধরেন এইবারের যে গণ-অভ্যুত্থান, এখনো পর্যন্ত আপনি যদি বলেন কিছুটা আপনি কর্তৃত্ববাদী স্বৈরাচারকে হটিয়েছি, এখন পর্যন্ত মব সন্ত্রাস সহ যেসব ঘটনা ঘটছে, যে সাম্প্রদায়িক উত্থান এবং নানা ঘটনা ঘটছে, তখন কোনো নেগেটিভ আসপেক্ট দেখছি। তা আপনি এবার হয়তো এইটা তো অনেক সময় তো পজিটিভ ধারা হতে পারে বা আরো অন্য জায়গায় যাবে, কিন্তু এই জায়গাটা হয়তোবা যদি